হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাচ্ছি কামালের বিবিধ এই জঙ্গল সাফারিতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা জিম করবেটের একটি অনবদ্য রচনা এবং তার নিজের শিকার কাহিনী। আজকে পর্ব 7 এবং এই 7 নম্বর পর্বের 2টি অধ্যায় আমি পাঠ করব। আমার ইউটিউব চ্যানেল কামালের বিবিধ এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ করছি। বরাবরের মতো আজকেও পাবেন কামালের বিবিধ চ্যানেলের এই জঙ্গল সাফারিতে বিভিন্ন ছবি। আজকের এই পর্বের নাম আবারও ফিরে এলাম। 1925 সালের শরৎকালে আমি অপরিসীম ক্লান্ত ও হতাশা নিয়ে রুদ্রপ্রয়াগ ছেড়ে চলে এসেছিলাম। 1926 সালের বসন্তকালেই আবার নতুন উদ্যমে পূর্ণ আশা নিয়ে আমি ফিরে গেলাম রুদ্রপ্রয়াগে। গাড়োয়ালের মানুষ খেকোটির নিধনের সংকল্প নিয়ে এবারে যাত্রা কোটদুয়ারা পর্যন্ত গেলাম ট্রেনে। সেখান থেকে হাঁটা পথে পৌঁছলাম পাউরি। এতে সময় বাঁচল 8 দিন। পাউরি থেকে রুদ্রপ্রয়াগ পর্যন্ত ইবসন এলো আমার সাথে। এই গাড়োয়াল এলাকাটায় আমি অনুপস্থিত ছিলাম মোটামুটি 3 মাস। এই সময়ের মধ্যে মানুষ খেকো চিতার শিকার হয়েছে 10 জন লোক। কিন্তু এই 3 মাস আতঙ্কগ্রস্ত অধিবাসীদের তরফ থেকে চিতাটাকে মারার কোনো চেষ্টাই গ্রহণ করা হয়নি। আমরা রুদ্রপ্রয়াগে পৌঁছবার 2 দিন আগেই ঘটেছে চিতার সর্বশেষ শিকারের ঘটনাটি। অলকানন্দার বাম পারে মারা পড়েছে একটি ছোট ছেলে। পাউরিতে পৌঁছেই টেলিগ্রাম পাঠানো এই হত্যার সংবাদ পেয়েছিলাম, তাই কোথাও সময় নষ্ট না করে যথাসম্ভব দ্রুত চলে আসার চেষ্টা করেছি। কিন্তু ইন্সপেকশন বাংলোয় অপেক্ষারত পাটোয়ারির কাছে যে সংবাদ পেলাম তা হতাশাই হতে হলো। শুনলাম আগের রাতেই ওই চিতাটা ছেলেটির মড়িটা এমনভাবে খেয়ে গেছে যে তার উপরে বসার মতো আর অবশিষ্ট কিছুই নেই। ছেলেটি মারা পড়েছিল রুদ্রপ্রয়াগের 4 মাইল দূরের একটা গ্রামে এবং সেটি মাঝরাতে। চিতাটা নির্বিঘ্নেই তার খাওয়া শেষ করতে পেরেছে। এরপর নদী পার হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, তাই আমরা এদিকটায় পৌঁছেই পুল দুটো বন্ধ করার ব্যবস্থা করলাম। মানুষ খেকো উপদ্রুত গোটা অঞ্চলে শীতের সময়টায় ইবসন অভিনব এক সংবাদ সরবরাহের ব্যবস্থা করে তুলেছিল। সেই ব্যবস্থা অনুযায়ী এলাকার যে কোনো প্রান্তে কোনো কুকুর, কোনো ছাগল, গরু অথবা মানুষ মারা পড়লে কিংবা দরজা ভাঙার চেষ্টা হলে অল্প সময়ের মধ্যেই সেই খবর পাওয়া যেত। আমরাও সেভাবে নিয়মিত খবরাখবর পেতে লাগলাম। কিন্তু মুশকিল হলো ঘটনার সাথে শত শত মিথ্যা গুজবও এসে পৌঁছতে লাগলো। ফলে মাইলের পর মাইল বৃথাই হেঁটে হয়রানি হলাম। কিন্তু যে এলাকায় দীর্ঘদিন ধরে একটা বেপরোয়া মানুষ খেকো চিতার উপদ্রব চলছে, সেখানে এরকমটা অপ্রত্যাশিত কিছুই নয়। এখানে এখন প্রাণের আশঙ্কায় প্রতিটি মানুষ শঙ্কিত। নিজের ছায়ায় তাদের সন্দেহ। আর রাতের বেলা যে কোনো শব্দের পেছনেই যে তারা মানুষ খেকো ছায়া দেখতে পাবে, তাতে আর বিচিত্র কী? এরকম এক মারাত্মক গুজব উঠেছিল গালটু নামে এক লোককে নিয়ে। সে থাকত অলকানন্দার ডান পাড়ের একটি গ্রামে। গ্রামটির নাম কুন্দা গ্রাম। রুদ্রপ্রয়াগ থেকে সেখানকার দূরত্ব 7 মাইল। গালটুর গরুর খাটালটা গ্রাম থেকে মাইলখানেক দূরে। একদিন বিকালে সে সেখানে রাতে থাকবে বলে বাড়ি থেকে চলে আসে। পরদিন সকালে তার ছেলে খাটালে গিয়ে দেখে বাপ নেই, কম্বলটা মাটিতে গড়াচ্ছে।
অর্ধেকটা ঘরের বাইরে আর অর্ধেকটা ঘরের ভেতরে। কাছেই মাটিতে কি দেখে ছেলেটার ধারণা হলো তার বাবাকে মানুষ খেকোটা ঘর থেকে টেনে নিয়ে গেছে। ছুটে গিয়ে সে গ্রামে খবর দিল। সাথে সাথেই 60 লোক বেরিয়ে পড়লো গালটুকে খুঁজতে, আর 4 লোককে রুদ্রপ্রয়াগে আমার কাছে পাঠিয়ে দিল। আমি আর ইবসন তখন নদীটির বাম পারে মানুষ খেকোর সন্ধানে ঝাপান চালাচ্ছি। সেই সময় লোক 4টা খবর নিয়ে এলো চিতাটা যে তখন নদীর এপারে। এ বিষয়ে আমি স্থির নিশ্চিত ছিলাম। এই পরিস্থিতিতে গালটুর মৃত্যুর সত্যতা সম্পর্কে আমার মনে সন্দেহ দেখা দিল। আমরা নিজেরা আর গেলাম না। ইবসন একজন পাটোয়ারিকে সংবাদ বাহক 4 জনের সাথে কুন্দায় পাঠিয়ে দিল তদন্ত করে রিপোর্ট নিয়ে আসার জন্য। পরদিন বিকালেই ঘটনার বিবরণ আর নরম জমির উপর থাবার ছাপের একটা নকশা পাওয়া গেল। বিবরণে জানানো হয়েছে 2 লোক নিয়ে সারাদিন ধরে চারিদিক অনুসন্ধান চালিয়েও গালটুর মৃতদেহ পাওয়া যায়নি। তবে অনুসন্ধানের কাজ আরও চলবে। নকশাটা আঁকা হয়েছিল 6টা বৃত্ত, মাঝেরটায় আঁকা ডিশের মতো, সেখানে গিয়ে সমান মাপের অন্য 5টা বৃত্ত, সেগুলোর আকার চায়ের কাপের মতো। সবকটা বৃত্তই আঁকা হয়েছে কম্পাস দিয়ে। এরপরে 5 দিনের মধ্যে আর কোনো খবর ওদিক থেকে এলো না। 5 দিন পর আমি আর ইবসন টাওয়ারে বসার জন্য রওনা হতে যাচ্ছি। এমন সময় তুমুল হই হল্লা সহকারে একটা মিছিল নিয়ে হাজির হলো অনেক লোক বাংলোটার সামনে। একজন মহা উত্তেজিত লোককে দেখা গেল ওই মিছিলটির সামনে। প্রচণ্ড চিৎকার করে সে ক্রমাগতই প্রতিবাদ জানিয়ে বলে যাচ্ছে, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমাকে গ্রেপ্তার করে রুদ্রপ্রয়াগে নিয়ে আসা হলো। মিছিলের সামনের ওই খাপ্পা লোকটার নামই হলো গালটু। আমরা তাকে শান্ত করে বসালাম। পরে তার মুখ থেকে যে কাহিনী শোনা গেল তা হলো, সেদিন বাড়ি থেকে বেরোবার সময় তার ছেলে এসে তাকে জানায় যে একজোড়া বলদ কিনবে বলে দাম 100 টাকা ঠিক করে সে টাকা দিয়ে এসেছে। কিন্তু গালটুর মতামত হলো সেই বলদ জোড়ার দাম কিছুতেই 70 টাকার বেশি হতে পারে না। অতগুলো টাকা অপব্যয় হওয়াতে গালটু ছেলের উপর প্রচণ্ড খাপ্পা হয়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে রাতটা কোনো মতে খাটালে কাটিয়ে ভোরে উঠেই সে 10 মাইল দূরে মেয়ের বাড়িতে চলে গেল। রাত পড়ে গেলে যখন সে নিজের বাড়িতে ফিরে আসে, আর সাথে সাথেই পাটোয়ারি তাকে গ্রেপ্তার করে। অথচ এমন কোনো অপরাধ সে করেনি যার জন্য সে গ্রেপ্তার হতে পারে। এখন সে জানতে চায় তার অপরাধটা কী। মাথা ঠান্ডা হলে কিছুক্ষণের মধ্যে কৌতুক রস সরস পরিস্থিতিটা গালটুর কাছে পরিষ্কার হয়ে যায়। সে যখন বুঝতে পারে পাটোয়ারির মতো একজন গণ্যমান্য ব্যক্তি 200 লোক নিয়ে যে সময় 5 দিন ধরে তার দেহাবশেষ বনে জঙ্গলে খুঁজে বেরিয়েছে, সে তখন 10 মাইল দূরে মেয়ের বাড়িতে বসে মাথা ঠান্ডা করছে। এরপর সে মজাটা বুঝতে পারল এবং সমবেত জনতার সাথে প্রাণ খুলে হাসতে লাগলো। রুদ্রপ্রয়াগের পুলের টাওয়ারের খোলা ছাদে হাওয়ার দাপট এতটাই প্রবল যে সেখানে সারা রাত কাটানোটা প্রবল ঝুঁকির একটি বিষয়। ইবসনের তাতে খুবই আপত্তি। সে কারণে সে কাঠ জোগাড় করে মিস্ত্রি ডাকিয়ে টাওয়ারের ওপর একটা মঞ্চ তৈরি করে ফেলল। যে কদিন সে রুদ্রপ্রয়াগে থাকার সুযোগ পেল, আমরা একসাথেই সেই মঞ্চের উপর রাত কাটালাম। ইবসন চলে যাওয়ার পর একটা কুকুর, 4টা ছাগল আর 2টা গরু মারা পড়ল ওই ভয়ঙ্কর চিতাটার হাতে। তারপর সে কুকুর এবং ছাগলগুলোকে রাতারাতি খেয়ে শেষ করে ফেলেছিল, কিন্তু গরু দুটোর ভুক্তাবশেষ ওপর আমরা 2 দিন বসলাম।
চিতাটার দেখা পেয়েছিলাম প্রথম গরুটার মরির ওপর বসার সময়। দ্বিতীয় রাতে সে যথাসময়েই এসেছিল। রাইফেলের সাথে টর্চ সেট করাই ছিল। শব্দ পেয়ে যখন সেটা জ্বালাতে যাচ্ছি, ঠিক সে সময় দুর্ভাগ্য এসে হাজির হলো। দুর্ভাগ্যক্রমে কাছাকাছি একটা বাড়িতে একটা শব্দ হলো। একটি স্ত্রীলোক দরজায় ঘা মেরেছিল, আর সেই শব্দে চিতাটা ভয় পেয়ে লাফ দিয়ে উঠে পালিয়ে গেল। পশু কটা ছাড়া এর মধ্যে আর কোনো লোক মারা পড়েনি। কেবল সাংঘাতিকভাবে জখম হয়েছিল একটি স্ত্রীলোক এবং তার শিশু সন্তান। শিশুটিকে নিয়ে স্ত্রীলোকটি ঘরে শুয়েছিল। এমন সময় চিতাটা দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রীলোকটির পা কামড়ে ধরে। তারপর সেই অবস্থায় তাকে টেনে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সৌভাগ্যক্রমে স্ত্রীলোকটি ভয়ে অজ্ঞান হয়ে যায়নি এবং তার বুদ্ধিও হারায়নি। তাকে টেনে পিছুতে চিতাটা দরজার বাইরে যাওয়ার সাথে সাথেই সে এক হাতে দরজাটা বন্ধ করে দেয়। স্ত্রীলোকটি প্রাণে বেঁচে গেল বটে, কিন্তু হাত আর বুকে জখম রইল। এত সব কাণ্ডের মধ্যে শিশুটার মাথায় কিছুটা চোটও লেগেছিল। ওই ঘরেই চিতাটার আশায় আমি 2টো রাত কাটিয়ে দিলাম, কিন্তু চিতাটা আর ফিরে এলো না। মার্চ মাস শেষ হতে চলল। এরই মাঝে আমি কেদারনাথ তীর্থপথের ধারে একটা গ্রামে গিয়েছিলাম চিতাটার খোঁজ নেবার জন্য। বন্ধুগণ, আমি এখানে পরপর 2টো ছবি দিচ্ছি। একটি ছবি সেই আমলের, অর্থাৎ 1925-26 সালের দিকে কেদারনাথ মন্দিরের ছবি, আর একটি ছবি বর্তমানের কেদারনাথ মন্দিরের ছবি। আপনারা দেখেই বুঝতে পারবেন সে আমল, যে আমলের গল্প করছি সে আমল আর এই আমল যখন গল্প করছি সময় দুটোর কী তফাৎ। আজকের প্রথম অধ্যায় শেষ হয়ে গেল। এবার শুরু করছি জিম করবেট লিখিত রুদ্রপ্রয়াগের মানুষকে চিতা, পর্ব 7, অধ্যায় 2। আর এই অধ্যায়ের নাম একটি ছাগলের মৃত্যু। মার্চের শেষ তারিখে ইবসন পাউরি থেকে ফিরে এলো। পরদিন সকালে নাস্তা করতে বসেছি, এমন সময় খবর পাওয়া গেল রুদ্রপ্রয়াগের উত্তর দক্ষিণ জুড়ে এক গ্রামের কাছে একটা চিতাকে সারা রাত ধরে ডাকতে শোনা গেছে। যে স্থানটিতে জাতিকলে আটকানো চিতাটা আমরা মেরেছিলাম, এই জায়গাটা সেখান থেকে মাইলখানেক দূরে। গ্রামটার 1/2 মাইল মতো উত্তরে একটা পাহাড়, সেটার উঁচু শিখরে বেশ কিছু জায়গা এবড়ো থেবড়ো বড় পাথরে ঘেরা। পাথরটির গায়ে বা পাথরগুলোর গায়ে গভীর গর্ত আর গুহা। স্থানীয় লোকদের মুখে শোনা যায় তাদের পূর্বপুরুষরা এই সমস্ত এলাকা থেকে তামা খুঁজে বের করত। গোটা এলাকাটা ঘিরে জঙ্গল, পাহাড়ের ঢাল ধরে নেমে এসেছে গ্রামের ওপরের স্তর কাটা জমিগুলোর কাছাকাছি পর্যন্ত। আমি অনেকবারই পাহাড়ের উপর দিকটায় উঠেছি। আমার সন্দেহ হলো রুদ্রপ্রয়াগে থাকার সময় চিতাটা এই জায়গাতে আস্তানা নেয়। আশায় ছিলাম কোনো দিন হয়তো এবড়ো থেবড়ো পাথরে জমিটার উপর, তার উপর আমার চোখ পড়বে। ঠান্ডার সময়ে ভোরের রোদে শরীর এলিয়ে পড়ে থাকতে এই চিতারা খুব ভালোবাসে। সে অবস্থায় সামান্য ধৈর্য নিয়ে নিশানা ঠিক করতে পারলে নিশ্চিতভাবেই আমি তাকে ঘায়েল করতে পারবো। খবরটা পেয়ে দুপুরের খাওয়ার পরেই আমি আর ইবসন রওনা দিলাম। এক গাছা ছোট দড়ির সাথে নিয়ে ইবসন একটা লোক সাথে নিল আমাদের সাথে। আমি এর আগে যে কটা ছাগল কিনেছি তার সব কয়টাই চিতাটার ঘায়ে মারা পড়েছে। এবারেও গ্রাম থেকে একটা ছাগল কিনলাম। একটা উঁচু নিচু পথ ধরে গ্রাম থেকে বেরিয়ে
পাহাড়ের গা বেয়ে এবড়ো থেবড়ো পাথর বসানো সেই জায়গাটায় চলে এলাম। সামনের পথটা এখান থেকে বাঁ দিকে মোড় নিয়ে পাহাড়ের গা দিয়ে আরও 100 গজের মতো চলে গেছে। তারপরে চূড়াটাকে ঘিরে আরও দূরে চলে গেছে। যেখানে পথটা 100 গজের মতো পাহাড়ের গা দিয়ে গেছে, সেখানে পথের দুপাশে দূরে দূরে ঝোপ, পথ বরাবর নিচের দিকে খাড়া জায়গাটা ছোট ছোট গাছ। এখানে মোড়ের মাথায় ঝোপ জঙ্গলের চারিদিক দেখে শুনে 10 গজ নিচে ছাগলটাকে শক্ত খুঁটিতে বেঁধে আমরা আরও 150 গজ মতো নেমে গেলাম। সেখানটায় বড় বড় পাথর রয়েছে, সেগুলোর আড়ালেই আমরা কিছুটা যেন নিজেদের ঢেকে বসে পড়লাম। ছাগলটার চড়া গলায় চেঁচানো যতক্ষণ শোনা গেল ততক্ষণ সেটার উপর নজর রাখার কোনো দরকারই পড়ল না। খুঁটির নিচে খুঁটির সাথে বেশ শক্ত করেই ছাগলটাকে বাঁধা হয়েছে। সহজে চিতাটা তাকে তুলে নিয়ে যেতে পারবে না। আমরা যখন এই পাথরগুলোর আড়াল নেই, সূর্য সে সময় কেদারনাথের ওপরে তুষার চূড়ায় গা ঘেঁষে উঠে এসেছে। বেশিক্ষণ ছায়া পাইনি আমরা। হঠাৎ ছাগলটার ডাক বন্ধ হয়ে গেল। হামাগুড়ি দিয়ে পাথরের পাশ দিয়ে ঘাসের ফাঁক দিয়ে দেখতে পেলাম ছাগলটা কান খাড়া করে ওপরের ঝোপগুলোর দিকে সন্দিগ্ধভাবে তাকিয়ে আছে। তার মুখে অনেক সন্দেহ বোঝা গেল তার অবস্থানে। খানিক পরেই মাথা ঝাঁকিয়ে লাফিয়ে দড়িটা পুরো টেনে পিছিয়ে এলো। বুঝলাম ছাগলের ডাক শুনে চিতাটা এগিয়ে এসেছে। তার উপস্থিতি টের পেয়েই ছাগলটা অস্থির হয়ে উঠেছে। ইপসনের রাইফেলের টেলিস্কোপিক সাইট লাগানো আছে। তার লক্ষ্য আমার চাইতে নির্ভুল হবে, তাই সরে এসে তাকে জায়গা করে দিলাম। পাথরের আড়ালে শুয়ে পড়ে ও রাইফেল তুলল। আমি নিচু স্বরে ইপসনকে বললাম, ওপরের যে ঝোপগুলোর দিকে ছাগলটা তাকিয়ে আছে সেদিকটা যেন সে খুঁটিয়ে দেখে। ছাগলটার অবস্থা দেখে আমার সন্দেহ হলো সে চিতাটাকে দেখতে পেয়েছে। ইপসনের শক্তিশালী টেলিস্কোপেও নিশ্চয়ই তার অবস্থান ধরা পড়বে। কয়েক মিনিট টেলিস্কোপে চোখ রাখিয়ে ইপসন ঝোপগুলো দেখে মাথা নাড়ল। পরে আমাকে তার জায়গাটা ছেড়ে দিল, একটু জায়গা করে দিল। ছাগলটা একই জায়গায় দড়িটা টান টান করে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি ঝোপের দিকে। আমিও তার অনুসরণে ঝোপের উপরে টেলিস্কোপে নজর ফেললাম। ঝোপের ছায়ার আড়ালে কান কিংবা গোফের নড়াচড়া, এমনকি চোখের পলক নড়া পর্যন্ত এই টেলিস্কোপ দিয়ে দেখা যায়। আমি কয়েক মিনিট খুঁটিয়ে লক্ষ্য করলাম, কিন্তু কিছুই চোখে না পড়ায় হতাশ হলাম। এদিকে আলো দ্রুত সরে যাচ্ছে। ছাগলটাকে মনে হচ্ছে পাহাড়ের গায়ে একটা লাল সাদা ছোপ যেন। আমাদের অনেকটা পথ নেমে যেতে হবে, আর অপেক্ষা করে কোনো লাভ হবে না, উল্টো নিজেদের যেন বিপদে ডেকে আনবো। আমি উঠে দাঁড়ালাম। ইপসনকে বললাম, চলো এবার ওঠা যাক। সেই যে ছাগলটা ডাক বন্ধ করেছিল, তারপর থেকে ছাগলটা আর কোনো শব্দ করেনি। ইপসনের লোকটি সেটিকে খুঁটি থেকে খুলে নিয়ে আমাদের সাথে চলল। কিন্তু পাহাড়ি পথে গলার দড়ি বাঁধা ছাগল নিয়ে চলা খুবই কঠিন হয়ে পড়ল। বেচারা লোকটা নাজেহাল অবস্থা দেখে আমি শেষকালে দড়িটা খুলে দিতে বললাম। আগে দেখেছি জঙ্গলে বেঁধে রাখা ছাগলের গলার দড়ি খুলে দিলে সে ভয়ে কাজ ছাড়া হতে চায় না, কুকুরের মতোই পায়ে পায়ে পাশে পাশে হাঁটতে থাকে। এ ছাগলটা দেখলাম মতিগতি অন্যরকম। লোকটা গলা থেকে যেই না দড়িটা খুলেছে, অমনি সে উল্টো পথে ছুটতে শুরু করলো। মাত্র কয়েক ঘন্টা আগে ছাগলটাকে কেনা হয়েছে। তাছাড়া যেভাবে ডেকে চিতাটাকে টেনে এনেছে, আবারও সে ভালোভাবেই সেই কাজটা করতে পারবে। কাজেই ওটাকে এভাবে
ফেলে রেখে যেতে চাইলাম না। আমরা সবাই মিলে সেটাকে পিছু ধাওয়া করলাম, কিন্তু কিছু দূর দৌড়ে গিয়ে সেটা বাঁ দিকে ঘুরে চোখের আড়ালে চলে গেল। তার পথ ধরেই আমরা চলতে লাগলাম, ক্রমশ পাহাড়ের চূড়াটার দিকে এগিয়ে চললাম। এখান থেকে নিচে ঘাস ঢাকা জায়গাটায় অনেকটাই দেখতে পাওয়া যায়। ছাগলটাকে এদিক ওদিক অনেক খুঁজলাম, কোনো দিকেই পাচ্ছি না। ঘাস ঢাকা জায়গাটার দিকে ভালোভাবে তাকালাম, সেদিকে কোথাও সে চোখে পড়ল না। অন্য একটা পথ দিয়ে গ্রামের দিকে নেমে গেছে ভেবে আমরা আবার ফেরার পথ ধরলাম। পাহাড়ের গায়ে যেখানটায় পথের ওপর দিকে ঝোপঝাড়, জঙ্গল আর খাড়াই, নিচের দিকে ছোট ছোট ঘাস, তার মাঝামাঝি জায়গায় চলে এসেছি। চোখে পড়ল আমাদের সামনেই পথের ওপর সাদা মতো কী যেন একটা পড়ে আছে। সামান্য যে আলোটুকু তখনও আছে তাতে পরিষ্কার দেখতে পাওয়ার উপায় নাই, তাই অতীব সন্তর্পণে জিনিসটার দিকে এগিয়ে গেলাম। কাছাকাছি হতেই বুঝতে পারলাম এটি আমাদের সেই পলাতক ছাগলটা। পথের উপর লম্বা করে শোয়ানো, যাতে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়ে না যায়। গলা থেকে রক্ত ঝরছে। আমি ঝুঁকে গায়ে হাত দিয়ে দেখলাম ছাগলটার মাংসপেশির স্পন্দন, কম্পন তখন একেবারেই থেমে যায়নি। মানুষ খেকোটাই যে কাজ করেছে তাতে কোনোই সন্দেহ নেই। ছাগলটাকে মেরে আমাদের পথের উপর শুইয়ে রেখে দিয়ে সে যেন বলতে চাইছে, ছাগলটাকে ফেরত চেয়েছিলে, দিয়ে গেলাম। এই অন্ধকারে তোমাদেরও অনেকটা পথ যেতে হবে। শেষ পর্যন্ত কে জ্যান্ত অবস্থায় গ্রামে পৌঁছতে পারো সেটাই দেখা যাক। ইবসন তখন ধূমপান করতো না, তাই তার কাছে দেশলাই থাকতো না। আমার কাছে একটা আস্ত বাক্স ছিল। আমি ওই ছোট্ট বস্তুটা সাথে না থাকলে যেভাবে অলক্ষ্য থেকে এই দুর্ধর্ষ হিংস্র চিতাটা চ্যালেঞ্জ জানিয়েছিল, তাতে আমরা সেদিন হয়তোবা জ্যান্ত আর গ্রামে ফিরতে পারতাম কিনা সন্দেহ। ঘন অন্ধকারে আমাদের চারপাশ সব কিছু ডুবে গেছে। তার মধ্য দিয়ে একটা একটা করে কাঠি জ্বালিয়ে চলছি উৎকণ্ঠিতভাবে। চারিদিক দেখছি। আমাদের দুজনে রাইফেল একদম প্রস্তুত। কয়েক পা করে হাঁটছি, আবার দাঁড়িয়ে পড়ছি। তারপর চারিদিক দেখে আবার কয়েক পা এগোচ্ছি। সেই উঁচু নিচু পথ বেয়ে কী করে যে আমরা গ্রামের ওই বাগটার মধ্যে এগিয়ে এলাম, আজও যখন বসে বসে ভাবি তখন ভীষণ অবাক লাগে। আমাদের চিৎকার চেঁচামেচি শুনে লোকজন লণ্ঠন, পাইন কাঠের মশাল নিয়ে ছুটো বেরিয়ে এলো। পরদিন সকালে ছাগলটার কাছে গিয়ে দেখলাম যে অবস্থায় গত রাতে রেখে গিয়েছিলাম ঠিক সে অবস্থাতেই মৃত ওই ছাগলটা পড়ে আছে। কেউ নেড়েচেড়ে দেখেনি, কেউ ছয়নি। সম্ভবত এই এলাকা এমনই পাহাড়ি এবং যে ধরনের লোকজনের অভাব, তাতে সারা রাতে এই চিতাটার ভয়ে এই এলাকায় রাতের বেলা কেউ এসেছিল বলে আমরা ভাবতে পারলাম না। যা হোক, চিতাটার থাবার ছাপ আমরা খুঁজে পেলাম এবং সেখান থেকেই এই ধূর্ত চিতাটা আমাদের অনুসরণ করে গ্রাম পর্যন্ত এসেছিল, তাও বুঝে পেলাম। পরে ফিরতি পথে মোড় পর্যন্ত এসে চিতাটা ডান দিকে ঘুরে গিয়েছে। অনুমান করলাম আমাদের কাউকে বাগাতে না পেরে অন্য শিকারের আশায় জানোয়ারটা পাহাড়ের আরও উঁচুতে চলে গেছে। বন্ধুগণ, আজ এখানেই ইতি টেনে দিতে হচ্ছে, কেননা এরপরে যে পর্বটি রয়েছে সেটি অত্যন্ত বড়। আপনাদের সময় অনেক বেশি আমি নষ্ট করার পক্ষপাতী নই, কেননা অত সময় দিয়ে আজকাল আর লোকজন ভিডিও দেখে না, শোনে না।
শর্টস এসেই সম্ভবত এই সমস্যাটার বেশি সৃষ্টি হয়েছে। এনিওয়ে, আগামী শুক্রবার সকাল 10টায় এর পরের পর্ব, এর পরের অধ্যায় নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকুন, আমাকে একটু সমর্থন দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কামালের বিবিধ চ্যানেল থেকে আপনাদের অশেষ ধন্যবাদ।